গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অবশ্যই ভালো থাকবে। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে ভূগোল বিষয়ের আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম, অর্থাৎ কোন অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম? দুর্যোগ ও বিপর্যয়। খুব ভালো বলেছো। তো এই দুর্যোগ ও বিপর্যয়ের আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম কি বিষয় সম্পর্কে? অগ্ন্যুৎপাত সম্পর্কে। তো এই যে অগ্ন্যুৎপাত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, সেখান থেকে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এছাড়াও পাঠ্যপুস্তক অনুযায়ী আমাদের যতটুকু জানা ততটুকু আমরা কিন্তু ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি। আজকের দিনে নতুন বিষয় আলোচনা শুরু করবার আগে আমি তোমাদের থেকে একটু জেনে নেব, বিগত দিনে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করেছি সেই বিষয়ের বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের থেকে জানবো। তো সবাই তোমরা প্রস্তুত? আচ্ছা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি জানো অবশ্যই রেসপন্স করবে, যদি নাও জানো তাহলে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের নির্দিষ্টভাবে কোথায় তোমাদের সমস্যা হয়েছে বা কারোর বুঝতে অসুবিধা হয়েছে। প্রথমেই আমি একটু জিজ্ঞাসা করব যে অগ্ন্যুৎপাত, এই অগ্ন্যুৎপাত জিনিসটা কি, কাকে বলে এই অগ্ন্যুৎপাত, একটু আমাকে বলো। একদম ঠিক বলেছ, যে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থ অর্থাৎ ম্যাগমা হতে পারে, ম্যাগমার সাথে সাথে গ্যাস, ধোঁয়া, বাষ্প ভূপৃষ্ঠের কোনো ফাটল, ছিদ্রপথের মধ্য দিয়ে অনেক সময় ভূপৃষ্ঠে বিস্ফোরণ সহযোগে বেরিয়ে আসতে পারে, আবার কোনো সময় বিস্ফোরণ ছাড়াই খুব শান্তভাবে নির্গত হতে পারে। এই সম্পূর্ণ প্রক্রিয়াকে আমরা কি বলি? অগ্ন্যুৎপাত বলা হয়। এই যে অগ্ন্যুৎপাত অর্থাৎ যে জায়গা থেকে ম্যাগমা লাভা বেরিয়ে আসছে এটাকে আগ্নেয়গিরি বলা হয়। তো আগ্নেয়গিরির অনেকগুলো ভাগ আছে, সেগুলো এখানে সেভাবে আলোচনা করা হয়নি। এখানে তো যেহেতু কতখানি তার দুর্যোগ বিপর্যয় সম্পর্কে রয়েছে সেই সম্পর্কেই যাবতীয় আলোচনা করা হয়েছে, তো সেইটাই আলোচনা করা হয়েছে। তো আগ্নেয়গিরির যেগুলো একদম আর তার আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই সেগুলোকে মৃত আগ্নেয়গিরি বলা হয়। আর কিছু কিছু আগ্নেয়গিরি রয়েছে যেগুলো এখন অগ্ন্যুৎপাত হয় না, কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অগ্ন্যুৎপাত হতে পারে, সেগুলোকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। আর যে আগ্নেয়গিরি অবিরাম তার অগ্ন্যুৎগম প্রক্রিয়া কার্যকরী হয়ে চলেছে, অর্থাৎ 1 বছর 2 বছর 6 মাস অন্তর, সেগুলোকে অবিরাম আগ্নেয়গিরি বলা হয়ে থাকে। তো এরকম ভাবে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ রয়েছে, যাই হোক সেটা আমাদের এখনকার বিষয় নয়। আচ্ছা, আরো একটা জিনিস আমাকে বলো যে আগ্নেয়গিরি বা অগ্ন্যুৎপাত এর প্রধান প্রভাবিত অঞ্চল কোনটি বা কোনগুলি? একদম ঠিক বলেছ। যেমন ঠিক প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চল যেটা, সেটা যেমন ভূমিকম্পের ক্ষেত্রে একটা আদর্শ জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে, কারণ সেইখানকার এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই নির্দিষ্ট জায়গাতে কি হয়, পাতগুলি সঞ্চরণশীল, অর্থাৎ পাতগুলি স্থির নয়, গতিশীল, বেশি গতিশীল অন্যান্য অঞ্চল অপেক্ষা, যার জন্য এখানে ঘন ঘন ভূমিকম্প হয়। তো এই ভূমিকম্পের সঙ্গে যেমন সুনামি সম্পর্কিত, আবার একই রকম ভাবে অগ্ন্যুৎপাত সম্পর্কিত, কারণ পাতের সঞ্চালনের ফলে ভূমিকম্প যেমন হয়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎগম সেরকম হয়, আবার সুনামিও লক্ষ্য করা যায়। তো এই সবগুলো কারণ কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। তোমরা দেখেছো যখন আমরা সুনামি বিষয়ে আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছি ভূমিকম্পের ফলে সুনামি হচ্ছে, ভূমিকম্প হলে কোথাও কোথাও সেখানে সুনামি হচ্ছে।
তাই না? আবার ভূমিকম্প যখন আমরা আলোচনা করলাম তখনও তার প্রভাব হিসাবে বা ফলাফল হিসাবে আমরা কিন্তু বন্যা লক্ষ্য করেছি, সেখানেও সুনামির কথা উল্লেখ করা হয়েছে। তো এরকম ভাবে আমরা দেখি যে ভৌগোলিক বিভিন্ন বিষয়গুলো কিন্তু একে অপরের সাথে নির্দিষ্টভাবে সম্পর্কিত হয়ে থাকে। তো আমরা উদাহরণ হিসাবে কয়েকটি আগ্নেয়গিরির কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, তাই তো? আচ্ছা, এছাড়াও মার্টিনিক দ্বীপের পিলি, আর আরেকটা বলো তো আমাকে, যে আইসল্যান্ডে একটা অগ্ন্যুৎপাত হয়েছিল 2013 সালে, তার নাম কি? হ্যাঁ, বেশ একটু বড় নাম, মানে আমারও উচ্চারণ করতে একটু সমস্যা হচ্ছিল, যে আইজাদ আল জুকুল আগ্নেয়গিরি, তাই তো? এর ফলে ইউরোপে প্রায়, একদম ঠিক বলেছে, 20 দিন এর প্রচন্ড বিষাক্ত ধোঁয়ায় আকাশ এত পরিমাণে ঢেকে গেছিল, ছেয়ে গেছিল, যে বিমান চলাচল করতে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, তাই না? আচ্ছা, বলো তো ভারতের দুটি আগ্নেয়গিরির নাম। আচ্ছা, ভারতের দুটি আগ্নেয়গিরি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে লক্ষ্য করা যায়, যেটি ব্যারেন ও নারকোন্ডাম নামে পরিচিত। এখান থেকে মাঝে মাঝে অগ্ন্যুৎপাত হতে দেখা যায়, কিন্তু এই যে অগ্ন্যুৎপাত হয়, এই অগ্ন্যুৎপাত কিন্তু সেই অর্থে দুর্যোগের সৃষ্টি করে না, ঠিক আছে? তো আমরা যেমন এই বিভিন্ন আগ্নেয়গিরির উদাহরণ এবং প্রভাবিত অঞ্চল সম্পর্কে তোমরা উত্তর দিলে, আমি এখান থেকে আর মাত্র দুটো জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে আমাকে একটু বলো, এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হওয়ার জন্য প্রধান কোন কারণগুলি মূলত দায়ী? আচ্ছা, 1 নম্বর হচ্ছে পাত সঞ্চালন। কোন পাত সীমান্তে এটি ঘটে? ভেরি গুড, অভিসারী পাত সীমান্তে এই অগ্ন্যুৎপাত হতে দেখা যায়। তো কি হয় এখানটাতে বলো তোমরা? ভারী পাতটি হালকা পাতের নিচে চলে যায়, যাওয়ার ফলে এই অঞ্চলে এই যে ভারী পাত, এটা শিলাস্তর গলে গিয়ে ম্যাগমার চেম্বার দিয়ে, ছিদ্রপথ দিয়ে বাইরে বেরিয়ে আসে, অগ্ন্যুৎগম হয়। আরো একটা হয় প্রতিসারী পাত সীমান্তে, অর্থাৎ দুটো পাত যখন পাশাপাশি সরে যায়, মাঝখানে যে একটা ফাঁকা বা ফাটল স্তর সৃষ্টি হয়, সেখান থেকেও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে দেখা যায়, তাই তো? আচ্ছা, আর কি কি কারণে হতে পারে? ছিদ্রপথের মাধ্যমে হতে পারে, প্লিউম সৃষ্টির মাধ্যমে অগ্ন্যুৎপাত হতে পারে, আর বাষ্পচাপ বৃদ্ধি, তার ফলেও কিন্তু অগ্ন্যুৎগম হতে পারে। আচ্ছা, এর প্রভাব যদি আলোচনা করতে বলা হয়, আগ্নেয়গিরির বা অগ্ন্যুৎপাতের প্রভাব কি কি হবে? সে প্রভাব একদম ঠিক, কারণ এটা আমরা আলোচনা করছি মূলত দুর্যোগ এবং বিপর্যয় সম্পর্কে। এই দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে যখনই আমরা আলোচনা করছি, তার মানে এটি মানব জীবনে, সামাজিক জীবনে এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়, এটা নিশ্চিত। তো যদি মানব জীবনে বা সামাজিক জীবনের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়, তো সেক্ষেত্রে এর প্রভাব কি কি হতে পারে? সেগুলো, এর প্রভাব যেগুলো হচ্ছে, প্রথমেই আমরা জানি সেটা হচ্ছে জীবন ও সম্পত্তি হানি। একদম ঠিক, জীবন ও সম্পত্তি হানি। তাহলে এই যে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত যখন বিস্ফোরণ সহযোগে আগ্নেয়গিরির লাভা আগ্নেয়গিরি অঞ্চল থেকে দ্রুত বেগে লোকালয়ে চলে আসে, তখন এই লোকালয়ে, আমি তোমাদের ছবি দিয়ে দেখিয়েছিলাম যে বৃহৎ বৃহৎ শহরে আগ্নেয়গিরির লাভার জন্য, কর্দম প্রবাহের জন্য পুরো শহর নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যান্য ক্ষেত্রে অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, যেমন ধরো সুনামি বা ভূমিকম্প, সেক্ষেত্রে কিছু কিছু হয়তো সম্পত্তি বাঁচানো যেতে পারে, কিন্তু লাভার উদ্গীরণের ক্ষেত্রে যে এত উত্তপ্ত লাভা, জনপদ বাড়ি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়, কোনো তার চিহ্ন লক্ষ্য করা যায় না, ঠিক আছে? আর কি হয়? দূষণ হয়, যে প্রাকৃতিকভাবেই
আগ্নেয়গিরির অগ্নুদ্গম হচ্ছে, কিন্তু তার ফলেও দেখো প্রাকৃতিকভাবে দূষণ হচ্ছে, কারণ এই যে ক্ষতিকারক বিষাক্ত ধোঁয়া, গ্যাস এবং ছাইয়ের আস্তরণ, এবং এর ফলে প্রচুর মানুষ কিন্তু সেই নির্দিষ্ট অঞ্চলে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে যায়। আবার অগ্ন্যুৎপাতের প্রবল বিস্ফোরণ, যখন এই আগ্নেয়গিরির চেম্বার দিয়ে যখন লাভা বাইরে বেরিয়ে আসে, তখন প্রবল বিস্ফোরণের মাধ্যমেও কিন্তু এখানটাতে ভূমিকম্প লক্ষ্য করা যায়। এছাড়াও সুনামিও লক্ষ্য করা যায় আগ্নেয়গিরির যদি, এবং সমুদ্রের মধ্যে যদি আগ্নেয়গিরি অগ্নুদ্গম হয় বিস্ফোরণ সহযোগে, সেখানেও কিন্তু সুনামি হতে পারে। তো এই নির্দিষ্ট বিষয় সম্পর্কে আমরা পূর্বের দিনে আলোচনা করেছিলাম, তোমরা প্রত্যেকে কি ভালোভাবে উত্তর দিতে পেরেছ। আমি আশা করব এরকমই তোমরা প্রত্যেকটি নির্দিষ্ট অংশ উত্তর দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই আগ্নেয়গিরির পরবর্তী অংশ, নতুন একটা অংশ সম্পর্কে আমরা আলোচনা শুরু করব। তো চলো আজকে এই ভূগোল বিষয়ের ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয়ের নতুন যে অংশ আলোচনা করব সেটা হচ্ছে ভূমিরূপগত বিপর্যয়ের অন্তর্গত। ভূমিরূপগত বিপর্যয় কেন বলছি, কারণ কিছু কিছু দেখো আমরা ভূপৃষ্ঠীয় বিপর্যয় পড়েছিলাম, তাই না? সেটা হচ্ছে ভূমিরূপগত বিপর্যয়, কারণ ভূমিরূপের পরিবর্তন হয়। দেখবো অনেক সময় পাহাড়ি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, বা যদি তোমরা কোথাও ঘুরতে গিয়ে থাকো, বিশেষ করে দার্জিলিং বা সিকিম, হিমালয় পার্বত্য অঞ্চলের কোনো অংশে, হঠাৎ হঠাৎ কোনো কোনো অঞ্চলে দেখবে পাহাড়ের কোনো অংশ, পার্বত্য কোনো অংশ মানুষের চলার পথে বা জনপদের বাসস্থানে এসে পড়ে, যেটা আমাদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। একদম ঠিক বলেছ, যেটা মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের ঢালের থেকে পর্বত অঞ্চল বা মাটি, নরম মাটি এবং আলগা মাটি বা পাথুরে মাটি, সেটা নিচের দিকে নেমে আসে। এই যে প্রক্রিয়া, এই সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা হচ্ছে ভূমিধস। তো আমরা এই আজকে ভূমিধস কাকে বলে, ভূমিধস কোন কোন অঞ্চলে হয় ভারত তথা পৃথিবীতে, নির্দিষ্ট করে উদাহরণ, এবং এই ভূমিধস শুধুমাত্র প্রাকৃতিক কারণেই হয় না, মানবিক কিছু কারণও এর জন্য ব্যাপকভাবে দায়ী, এবং এর ফলাফল সম্পর্কে আজ আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখি আমরা এর মধ্যে থেকে কি কি বিষয় আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি। তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো। যদি কারোর কোথাও কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তোমাদের উত্তর দেব। ঠিক আছে, তাহলে দেখো ভূমিরূপ বিপর্যগত বিপর্যয় সমূহের ভূমিধস, এই ভূমিধস সম্পর্কে আজ আমরা আলোচনা করব। ভূমিধস, দেখো ছবিগুলো দেখে তোমরা আন্দাজ তো করতেই পারছো, বুঝতেই পারছো কিভাবে পাহাড়ের একটা স্তর, স্তূপ মাধ্যাকর্ষণ শক্তির টানে হঠাৎ কিভাবে নিচের দিকে নেমে আসে। তাহলে কি বলা হচ্ছে, পর্বতের ঢালে, এই যে পর্বতের ঢাল দেখো, দেখতে পাচ্ছ পর্বতের ঢালে শিলা ও মাটির স্তূপ মাধ্যাকর্ষণ শক্তির টানে হঠাৎ দ্রুত গতিতে নিচে নেমে আসাকে কি বলা হচ্ছে, ভূমিধস বলা হচ্ছে। ঠিক আছে, উঁচু পার্বত্য ঢালে পাদদেশে বর্ষাকালে ভূমিধস বেশি ঘটে। তাহলে কোথায় হয়, উঁচু পার্বত্য অঞ্চল, এই যে উঁচু পার্বত্য অঞ্চল দেখতে পাচ্ছ, এবং পাদদেশীয় অঞ্চলে বর্ষাকালে ভূমিধস বেশি হয়। বর্ষাকালে কেন ভূমিধস হয়, একদমই ঠিক, তোমরা দেখবে আমাদের এই অঞ্চলেও আমাদের এখানে যে মাটির যে একটা স্তর লক্ষ্য করা যায়, যখন বর্ষাকাল আসে দেখবে বর্ষাকাল চলে যাওয়ার পরে মাটির কিন্তু একটা স্তর ধুয়ে ধুয়ে চলে যায়। নদীর বাঁধ হতে পারে, তোমার জমির আল হতে পারে, তোমার পুকুরের পাড় হতে পারে, কারণ বর্ষার জলে সেগুলো ধীরে 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 ধুয়ে যায়। ঠিক আছে, পাহাড়ি অঞ্চলেও একই রকম ভাবে এই যে মাটির ছিদ্রপথের মধ্যে দিয়ে, পাহাড়ের ছিদ্রপথের মধ্যে দিয়ে যখন জল ভেতরে প্রবেশ করে, প্রবেশ করার ফলে সেই স্থানটা কি হয়, আলগা হয়ে যায়, মূল অংশ থেকে অনেকটা
আলগা হয়ে যায়, যখন ধরে রাখতে না পেরে মাধ্যাকর্ষণের টানে এটা পর্বতের নিচের দিকে নেমে আসে। এই সম্পূর্ণ অংশটাকে আমরা কি বলছি? ভূমিধস। বোঝা গেল তাহলে সবার? ভেরি গুড। এই ভূমিধস যে অঞ্চল, কোন কোন পৃথিবীর কোন কোন অঞ্চলে এটি লক্ষ্য করা যায়? প্রথমে যদি আমরা পৃথিবীর কথা আলোচনা করি, তাহলে রকি পার্বত্য অঞ্চল, আন্দিজ পার্বত্য অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল, এছাড়াও আল্পস ভূমিল পার্বত্য অঞ্চল, এছাড়াও দেশের মধ্যে চীন, পেরু, চিলি, মেক্সিকো, আলাস্কা, এই সমস্ত জায়গাতে কিন্তু ভূমিধস প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। সেই জন্য এদেরকেই কিন্তু নির্দিষ্ট অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, ভারতবর্ষের এই যদি ভূমিধস অঞ্চলকে চিহ্নিত করা যায়, তো মূলত এখানে 4টি অঞ্চলকে দেখানো হয়েছে। তো ভারতবর্ষের প্রায় 4.5 লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা এই ভূমিধস প্রবণ অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা যদি দেখি, উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল, অর্থাৎ এই যে সব থেকে বৃহৎ ধসপ্রবণ এলাকা ভারতবর্ষের, যে অংশে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলাও কিন্তু এর অন্তর্গত, এবং সিকিম, দার্জিলিংয়ের ঠিক ওপরে সিকিমের অবস্থান, সেখানেও এটা লক্ষ্য করা যায়। তো এই অঞ্চলে কোন কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ সর্বাধিক, অর্থাৎ এই অরুণাচল প্রদেশ কিন্তু সর্বাধিক ধসপ্রবণ এলাকা। মণিপুর, মিজোরাম, এখানে লক্ষ্য করা যায়। পশ্চিম হিমালয়, অর্থাৎ এই অংশের কথা বলা হচ্ছে, এটা ঠিক পশ্চিম হিমালয়, উত্তর হিমালয় বলা উচিত। এখানটায় উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং লাদাখ, অর্থাৎ জম্মু কাশ্মীরের লাদাখ এবং উত্তরাখণ্ড রাজ্য আর হিমাচল প্রদেশ, এইখানটাতে এই অংশটা প্রায় 1.4 লাখ স্কোয়ার কিলোমিটার, এটা হচ্ছে ধসপ্রবণ এলাকা। পূর্ব হিমালয় ভাগ করে দিয়েছে এই যে এই অংশটা, উত্তরবঙ্গ অর্থাৎ আমাদের পশ্চিম বাংলার উত্তরবঙ্গ অংশ এবং সিকিম, এই অংশের কথা বলা হয়েছে। দাক্ষিণাত্যের এই যে প্রায় 1 লাখ স্কোয়ার কিলোমিটার কেরালা আর ব্যাঙ্গালোর, অর্থাৎ এই যে অংশ জুড়ে, ব্যাঙ্গালোর অংশ জুড়ে, কেরালা রাজ্য জুড়ে, এই জায়গাতেই নীলগিরি পার্বত্য অঞ্চল ধরেই কিন্তু এই ধসপ্রবণ এলাকাটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো ভারতবর্ষের উদাহরণ, এছাড়াও বিশ্বের কিছু কিছু উদাহরণ, যেটা উত্তরাখণ্ডে কেদারনাথ অঞ্চল 2013 সালে, উত্তরাখণ্ডের এই জায়গাতে কেদারনাথ অঞ্চলে 2013 সালে প্রায় 5,700 জন মানুষের মৃত্যু হয়েছিল। অসমে 1991 সালে 300 জন মানুষের ভূমিধসের ফলে মৃত্যু হয়েছিল। আবার চীনে 2010 সালে প্রায় 1300 জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছিল। ঠিক আছে, আচ্ছা, পৃথিবীর কথা বললে এই হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল এরকম ভাবে ম্যাপে চিহ্নিত করা হয়েছে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপের এই যে এই অংশ জুড়ে এখানটায়, আর ভারতবর্ষের ঠিক হিমালয় পার্বত্য অঞ্চল জুড়ে এই অংশগুলো কিন্তু ধসপ্রবণ এলাকা। আর এদিকে চীনের কিছু অংশ রয়েছে, আর দ্বীপ অঞ্চল অল্প অল্প কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা, ভারতের কতকগুলি বিধ্বংসী ভূমিধস যদি উল্লেখ করতে বলা হয়, হিমাচল প্রদেশে হয়েছিল 1982 সালে 3টি ব্রিজ ধ্বংস হয়েছিল। কোনো মানুষের সেই অর্থে ক্ষতি হয়নি, কিন্তু 3টি ব্রিজ ধ্বংস হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছিল। 1990-তে নীলগিরিতে 36 জনের মৃত্যু হয়েছিল। এছাড়াও অসম অর্থাৎ আসামে 1991 সালে 300 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছিল। কালিম্পং 1993 সালে 40 জনের মৃত্যু হয়েছিল। উত্তরাখণ্ড 2013 সালে যেটা বলা হলো
5,700 জন, অর্থাৎ ব্যাপক ভূমিধস লক্ষ্য করা গেছিল। তো 5,700 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছিল। ঠিক আছে। আচ্ছা, তো এই প্রভাবিত অঞ্চল পৃথিবী এবং ভারত, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলের উদাহরণ, সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, এর সাথে সাথে এই ভূমিধসের সাথেই আমরা হড়পা বান একটু জেনে নেব। হড়পা বানটার জন্যই কিন্তু ধস নামে বা তার সেটাকে বোঝা যায়। তো পার্বত্য এই হড়পা বানটা কি? দেখো, নামটা শুনে তোমরা তো বান ডাকা বা বান কি সেটা তোমরা জেনেছো, যেটা নদীতে লক্ষ্য করা যায় জোয়ারের সময়। এই পার্বত্য অঞ্চলে হঠাৎ ক্ষণস্থায়ী প্রবল মেঘ ভাঙা বৃষ্টির ফলে, কথাটা কি মেঘ ভাঙা বৃষ্টি, তার মানে ঠিক যে অঞ্চলে মেঘ হয়ে আছে সেই মেঘ থেকে যে পরিমাণ বৃষ্টি আমাদের সেই অঞ্চলে হবে সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর ধীরে ধীরে আসে। কিন্তু সেই মেঘের জল, যা জল ছিল সেই জল যদি সম্পূর্ণ ঘনীভূত হওয়া জল যদি একবারই মেঘ ভেঙে গিয়ে চলে আসে, তাহলে বিপুল যে জলপ্রবাহ, ব্যাপক পরিমাণ জল, বৃষ্টি হলে একটানা বৃষ্টি তার তো জলের পরিমাণ লক্ষ্য করা যায়। তো তার ফলেও এই যে ব্যাপক একটা জল, একসাথে জলের পরিমাণ প্রবাহ, যার ফলে ধস নেমেছিল, এটাকে হড়পা বান বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি, ধরো তুমি একটা মগে করে, ছোট্ট মগে করে তোমার মাথায় বা কোনো জায়গায় জল দিচ্ছ, আর মগে করে না দিয়ে যদি একটা বড় বালতিতে করে জল একসাথে কারোর মাথায় ঢেলে দাও, দেখবে সে তখন শ্বাস প্রশ্বাসের জন্য কেমন একটা করবে। তো ঠিক এইরকমই অবস্থা হয় যে এত বিপুল পরিমাণ জলরাশি যখন সে নির্দিষ্ট অঞ্চলে গিয়ে ধস নামিয়েছিল। দেখো, এই যে ছবিটা, এটা হচ্ছে কেদারনাথের আগের একটা ছবি, অর্থাৎ একদম সম্পূর্ণ এই মন্দির পেছন থেকে ছবিটা যে নেওয়া গেছে তা নয়। তো সেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখো বিফোর, এটা আগের একটা ছবি, আর আফটার, অর্থাৎ এই মেঘ ভাঙা বৃষ্টির ফলে এটা এই কেদারনাথ মন্দির, তার আশেপাশে সংলগ্ন অঞ্চলের অবস্থা দেখো যে কি বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। এবং এখানটায় প্রায় 5,700 পর্যটকের, অর্থাৎ এখানে কিন্তু স্থানীয় মানুষ অপেক্ষা বিভিন্ন রাজ্য থেকে যারা এই কেদারনাথ দর্শন করতে যায়, এই পর্যটকের কিন্তু মৃত্যু বেশি হয়েছিল এবং বিপুল পরিমাণ সম্পত্তি ক্ষতি হয়েছিল। আর যদি সামনের দিক থেকে দেখা যায়, এই হচ্ছে কেদারনাথ 2013 সালে। দেখো চারিদিকে কেমন ধ্বংসস্তূপের চিহ্ন চারিদিকে কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেদারনাথের পেছনের যে পাহাড়, সেখানেও যেমন ধ্বংসস্তূপের ছবি, সামনেও কিন্তু ব্যাপক পরিমাণ ধ্বংসস্তূপের ছবি লক্ষ্য করা যায়। ঠিক আছে, হড়পা বান বোঝা গেল। আচ্ছা আচ্ছা, আমরা এই যে ধস বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ধস নামছে, যে ধস নেমে সেই অঞ্চলের ব্যাপক ক্ষতি হচ্ছে, ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে। তো এর জন্য প্রাকৃতিক কারণ যেমন ভাবে দায়ী, আবার মানবিক বিভিন্ন কারণও কিন্তু ব্যাপকভাবে দায়ী। দেখো কিভাবে, এই যে আমি এটা ছবির মাধ্যমে দেখিয়েছি, এই যে পাহাড়ি অঞ্চল, যে পাহাড়ি অঞ্চলের মাটি বা পাথুরে মাটি, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃক্ষ থাকে, যে বৃক্ষ সেই মাটিকে আঁকড়ে ধরে রাখে। এবং কোনো জায়গায় যদি বৃক্ষের পরিমাণ না থাকে, দেখো বৃক্ষের পরিমাণ শূন্য, তো এখানটায় দেখো খুব সহজেই ধস নেমে যাচ্ছে। এখানটায় দেখো বৃক্ষ পরিমাণ সম্পূর্ণ রয়েছে, সেই অর্থে কিন্তু বৃষ্টি হলেও এখানে কিন্তু ধস লক্ষ্য করা যাচ্ছে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিস্তর ফারাক। এখান থেকে জল তোমার সারফেস রানা বা পৃষ্ঠ প্রবাহের মাধ্যমে এখান দিয়ে জল গড়িয়ে গড়িয়ে নিচের দিকে চলে আসে, আর এখানটাতে জল গড়াচ্ছে ঠিকই, কিন্তু সেই ধসের ফলে পাহাড়ি অঞ্চল ধস নেমে গিয়ে তার উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। তো প্রথম যদি কারণ আমরা আলোচনা করি প্রাকৃতিক কারণ হিসাবে, সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত। অত্যাধিক বৃষ্টিপাতের ফলে কি হয়?
জল এই শিলাচূর্ণ, মাটি বা শিলাস্তরের ছিদ্রের মাধ্যমে প্রবেশ করার ফলে জলে শিলা ভিজে গিয়ে কি হয়, আলগা হয়ে যায়। মাটিও দেখবে জলে যখন জল পড়ে একটু আলগা হয়ে যায়, ভারী ও পিচ্ছিল হয়ে পড়ে, বা হড়পা বানে জলের স্রোতে ধস সৃষ্টি হয়। স্বাভাবিক যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের মাধ্যমেও যেমন ধস নামতে পারে, আবার হড়পা বানের মাধ্যমেও কিন্তু ধস নামে। ঠিক আছে, এই জন্য প্রতি বর্ষায় দার্জিলিং এবং সিকিমে ধস ঘটে। বর্ষাকালেই বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কিন্তু ধসের প্রবণতা অনেকখানি বেড়ে যায়, এবং হঠাৎ করে এই জলের প্রবাহ সেটা কিন্তু আবার সমতল অঞ্চলে বন্যার সৃষ্টি করে। তাহলে প্রথম কারণে আমরা কি বললাম, অতিরিক্ত বৃষ্টিপাত। দ্বিতীয় হচ্ছে ভূমিঢাল। খাড়া উত্তল যদি ঢাল হয়, অর্থাৎ কোনো পাহাড়ি অঞ্চলে বেশি খুব খাড়াই ঢাল হয়, এবং সেখানে যদি শিলার মাটি স্তূপের হঠাৎ অবাধ পতন, অর্থাৎ ঢাল বেশি হওয়ার জন্য কি হচ্ছে, সেখানটাতে মাধ্যাকর্ষণ টানও বেশি, তো সেখানে শিলার মাটির যে স্তর সেটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তখনও কিন্তু এই কম ঢালে গড়িয়ে নামার সম্ভাবনা তৈরি হয়। ঠিক আছে, তাহলে খাড়া ঢালেও যেমন মাটির স্তূপ হঠাৎ অবাধ পতন হতে পারে, আবার কম ঢালেও কিন্তু সেই মাটি আর শিলাস্তূপের কিন্তু গড়িয়ে নামার সম্ভাবনা কিন্তু তৈরি হয়। ঠিক আছে, তো দুটি কারণ আমরা জানলাম, একটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত আর 2 নম্বর হচ্ছে ভূমিঢাল। এরপরে যে কারণগুলো আমরা এবার আলোচনা করব সেটা 3 নম্বর হচ্ছে শিলার প্রকৃতি। তো শুধুমাত্র অতিরিক্ত বৃষ্টিপাত আর ভূমিঢাল হলেই যে ভূমিধস লক্ষ্য করা যায় এমনটা নয়, শিলার প্রকৃতিও কিন্তু ভূমিধসের জন্য ব্যাপক পরিমাণ দায়ী। তো দেখো, কোনো অংশে তোমরা দেখেছো সমতলেও বিভিন্ন সব জায়গায় কিন্তু মাটির প্রকৃতি সমান থাকে না, তাই না? তো পাহাড়ি অঞ্চলে একই রকম ভাবে মাটির প্রকৃতি বা পাথুরে অঞ্চলের প্রকৃতি সব জায়গায় সমান নয়। তো সেখানে কি হয়, যদি কোনো অংশে এই ঝুরঝুরে নরম এবং পিচ্ছিল শিলা, এই মাটিতে ধস বেশি হয়। ঠিক আছে, কাদা পলি গঠিত শিলা ভিজে পিচ্ছিল হয়ে কি হয়, ধসের সম্ভাবনা বাড়ে। অর্থাৎ এই কারণের জন্য কিন্তু বৃষ্টিপাত দায়ী, সেখানেও কিন্তু জল বা কাদা পিচ্ছিল হয়ে যাচ্ছে, তখন ধসের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কিন্তু তার জন্য এই শিলার প্রকৃতি ঝুরঝুরে নরম হলে তখন কি হয়, সেই অঞ্চলে ধস বেশি হয়, এবং যেখানে সম্পূর্ণ কঠিন প্রকৃতির শিলা লক্ষ্য করা যায় সেখানে কিন্তু সেই অঞ্চল সেই অর্থে অতটা ধসপ্রবণ নয়। আবার পাতলা শিলাস্তর এবং শিলার মধ্যে যদি ফাটল, দারণ, চ্যুতি বেশি থাকে, সেখানেও কিন্তু ধস বেশি হয়। ঠিক আছে, বোঝা গেল তাহলে? আচ্ছা, তো শিলার প্রকৃতিও কিন্তু শিলা ধসের জন্য অন্যতমভাবে দায়ী। ভূমিকম্প, মাটির কম্পন। দেখো এই যে ছবি, দেখো শিলাকে ঝুরঝুরে কেমন মাটি ছিল, সব ধসে গিয়ে রাস্তার উপরে চলে এসেছে, যোগাযোগ ব্যবস্থা দুপার থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। এই অংশেও একটা নরম আলগা মাটির স্তর আমরা লক্ষ্য করতে পারছি। দেখো এই যে ঘর বাড়িও ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো ভূমিকম্পের ফলেও কিন্তু অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পনের ফলে পার্বত্য ঢালের যে স্থিতিস্থাপকতা সেটা নষ্ট হয়ে যায়, সেখানে কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হলে কি হয়, সেই জায়গা নষ্ট হয়ে গিয়ে ফাটল সৃষ্টি হয়ে শিলার স্খলন, অর্থাৎ শিলা সেখানে ধরে রাখতে পারে না, শিলার ধস নামে। ঠিক আছে, আমাদের এখানেও দেখবে সমতল অঞ্চলেও হঠাৎ কোনো জায়গায় একটু বেশি উঁচু মাটি দিয়ে ঢিবি করা হয়েছে, সেখানে যদি কোনো বড় গাড়ি, অর্থাৎ জেসিবি টাইপের কোনো গাড়িতে সেখানে চলাচল করে, তার কম্পনের ফলে সেই মাটি কিন্তু উপর দিক থেকে নিচের দিকে নেমে আসতে পারে বা দেখা যায় এরকম ভাবে। তাহলে কি কি কারণ আমরা আলোচনা করলাম ভূমিধসের কারণ হিসাবে? একদম প্রথমে যেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত, 2 নম্বর ভূমির ঢাল, 3 নম্বর হচ্ছে শিলার প্রকৃতি, 4 নম্বর হচ্ছে ভূমিকম্প। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকটা কারণ? খুব ভালো। এবার আমরা
প্রাকৃতিক কারণ তো জানলাম, আলোচনা করলাম, কিন্তু এই ধস হওয়ার জন্য আমরা মানুষ আমাদের নিত্য নতুন প্রয়োজন মেটানোর জন্য প্রকৃতির ওপরে আমরা যেমনভাবে অত্যাচার করি, তার ফলেও কিন্তু ধস নামতে পারে। প্রথম একদম শুরুতে হচ্ছে বৃক্ষছেদন। দেখো, অতিরিক্ত পরিমাণ বৃক্ষছেদন করলে কি হয় বলতো? গাছের শিকড় মাটিকে কি করে? সংঘবদ্ধভাবে ধরে রাখে, আটকে রাখে। আর গাছ যদি কেটে দিই তাহলে সেই অংশের মাটি কি হয়? আলগা হয়ে যায়। এবং এই যে অংশটা পাহাড়ি অঞ্চলে যে পরিমাণ গাছ ছিল, হঠাৎ বৃষ্টি নামলে কি হতো? এই গাছের ওপরেই বৃষ্টির আঘাতটা প্রথম পেত, উন্মুক্ত প্রান্তর পেত না। যে গাছ কাটলাম সেই অংশটা কি হয়? ফাঁকা, আলগা হয়ে গেল। তাহলে এই অঞ্চলে কিন্তু বৃষ্টি পড়লে, গাছপালা কাটার ফলে ব্যাপক ভূমিক্ষয় যেমন হয়, তার ফলে ধসের সম্ভাবনা সৃষ্টি হয়। বোঝা গেল গাছ কতটা প্রয়োজন। ঠিক আছে। ঢালু জমিতে চাষ। তো অনেক সময় পার্বত্য ঢালে তো আমরা জানি ধাপ পদ্ধতিতে চাষবাস করা হয় বা কন্টুর পদ্ধতিতে চাষবাস করা হয়। বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতিতে এখন চাষ করা হয়, কিন্তু অনেক সময় অবৈজ্ঞানিকভাবে যদি ধাপ চাষ করা হয় বা ফসল নির্বাচন করা হয়, বিভিন্ন স্থানে ঢালে স্থানান্তর কৃষি করা হয়, তার প্রভাবেও কিন্তু ধস নামতে পারে। তো পাহাড়ি অঞ্চলে আমরা যদি কাজকর্ম করে থাকি, তার জন্য বৈজ্ঞানিক উপায়ে আমাদেরকে সেই কাজ করতে হবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে সবথেকে বড় কারণ, নির্মাণ কাজ। এই নির্মাণ কাজ দেখবে এখন পাহাড়ে এত বেশি পর্যটক ভ্রমণ করতে যায়, তো তাদের থাকার জন্য নিত্য নতুন কোনো না কোনো হোটেল, সেটা থাকার হোটেল হতে পারে, খাওয়ার হোটেল হতে পারে, রাস্তাঘাট নির্মাণ, যাওয়ার জন্য রাস্তাঘাট নির্মাণ, রেলপথ নির্মাণ বা রোপওয়ে নির্মাণ, তাদের যে স্থাপনের কাজকর্ম, বিভিন্ন পাহাড় কেটে কেটে টানেল নির্মাণ করা, এই এত অতিরিক্ত উন্নয়নমূলক কাজ, এই কাজের জন্য কিন্তু সেই পাহাড়ি অঞ্চলে ধস নামতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট পাহাড়ি অঞ্চলে তাদের এই ঘর তৈরি, স্ট্রাকচার তৈরির সময়তেই মাটির স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গিয়ে কিন্তু সেখানে ধস লক্ষ্য করা যায়। ঠিক আছে, বোঝা গেল এটুকু? তাহলে প্রাকৃতিক কারণে আমরা 4টি পয়েন্ট আলোচনা করেছি, আর মানবীয় কারণে 3টি। কি কি? বৃক্ষছেদন, ঢালু জমিতে চাষ, আর নির্মাণ কাজ। ঠিক আছে। এবার হচ্ছে প্রভাব। দেখো, প্রভাব তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে কি কি প্রভাব পড়তে পারে এই ধসের জন্য, কারণ আমরা দুর্যোগ বিপর্যয় সম্পর্কে আলোচনা করছি। তাহলে অন্যান্য বিপর্যয়ের মতো এখানেও কিন্তু ব্যাপক পরিমাণে জীবন ও সম্পত্তি হানি লক্ষ্য করা যায়। দেখো এই ছবিটায় দেখো কিভাবে পাহাড়ি যে বাড়িগুলো, পাহাড়ের ধাপে ধাপে বাড়িঘর তৈরি করে বসবাস করা হচ্ছিল, বা বিভিন্ন হোমস্টে, হোটেল হয়েছিল পর্যটকের জন্য, রাস্তাঘাট নির্মাণ ছিল, সেই সবগুলোই দেখো এই বসতিযুক্ত পার্বত্য ঢালে ধসে পড়ে যাওয়ার জন্য ধ্বংসস্তূপ তৈরি হয়েছে এবং পাদদেশের বড় বড় গ্রামের ওপর পতিত হচ্ছে। বহু মানুষ এবং প্রাণীর জীবনহানি ঘটছে, এবং তার সাথে সাথে কিন্তু যোগাযোগ ব্যবস্থাও, জল, বিদ্যুৎ, গ্যাসের লাইন, টেলিফোন টাওয়ার, ঘরবাড়ি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে জীবন ও সম্পত্তি লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটায় দেখো কিভাবে পরিবহনের ক্ষতি হচ্ছে। পার্বত্য এলাকায় রাস্তাঘাট, রেলপথ, রজ্জুপথ মানে রোপওয়ে, সেতু নিশ্চিহ্ন হয় বা সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে যায়। এতটাই বেশি অবরুদ্ধ হয়ে যায় যে এই যোগাযোগ ব্যবস্থাকে নতুন করে ফিরিয়ে আনতে কোথাও কোথাও 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসও লেগে যায়, নতুন করে সবকিছু আবার ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার জন্য, পরিকাঠামো নির্মাণের জন্য। ঠিক আছে। তো জীবন ও সম্পত্তি হানি এবং পরিবহনের ক্ষতি হচ্ছে। তার পাশাপাশি কৃষি জমিরও প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। এই ধসের প্রভাবে পার্বত্য ঢালে চা, কফি, ফল, মশলা বা সবজি বাগান, পাদদেশের সমতল দেখে যখন এই যে ধস নামছে, দেখো
তাহলে সেই বাগানগুলো কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কৃষি জমিরও ক্ষতি হচ্ছে। পাশাপাশি পর্বত থেকে নেমে আসা শিলাস্তূপ দ্বারা, এই যে পর্বত থেকে যখন শিলাস্তূপ নেমে আসছে, নদীর প্রবাহ, এই নদীর প্রবাহ বন্ধ হয়েও কিন্তু অনেক সময় বন্যা সৃষ্টি করে। কারণ একটা জায়গায় কি হয়, পর্বতের যে স্তূপ এসে নদী থেকে দেখা গেল এসে একটা বাঁধের মতো তো আকার তৈরি হয়ে গেছে, তো জলের কি হয়, অবরুদ্ধ হয়ে যাচ্ছে জল সেখানটায়। তো অবরুদ্ধ হয়ে গিয়ে সেই জল যখন, অবরুদ্ধ অংশ যখন এবার ধীরে 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 জলের চাপ বাড়ছে, তখন সেটা ফেটে গিয়ে চলে গিয়ে একসাথে অনেক পরিমাণ জল যখন বেরিয়ে আসে, ঠিক যেমন গেট খুলে দেওয়ার মতো, সেইভাবে কিন্তু বন্যাও সৃষ্টি হয়। এই দেখো কিভাবে বন্যা সৃষ্টি হয়েছে লক্ষ্য করা যাচ্ছে। তিস্তা নদীর বন্যা 1968 সালে এরকম একটা ধসের প্রভাবে তিস্তা নদীতে অবরুদ্ধ হয়ে গিয়ে বন্যার সৃষ্টি হয়েছিল। বুঝতে পারলে সবাই কি কি প্রভাব আমরা আলোচনা করলাম? প্রথমেই জীবন ও সম্পত্তি হানি, 2 নাম্বার পরিবহনের ক্ষতি, 3 নাম্বার কৃষি জমির ক্ষতি, 4 নাম্বার বন্যা হচ্ছে। তাহলে আমাদেরকে কিন্তু এই ধস, যেটা মানবিক বা মানুষ যেটুকু পারে সেটা হচ্ছে যতটুকু সম্ভব আমাদেরকে সচেতন থাকতে হবে, এবং যতটা প্রকৃতিকে বাঁচিয়ে কিভাবে উন্নয়নমূলক কাজ করা যায় যাতে ধসের প্রবণতা না থাকে, এবার যেখানে সেখানে বিপজ্জনক জায়গায় হঠাৎ করে নতুন বাড়ি ঘর, হোটেল নির্মাণ, হোমস্টে নির্মাণ, ব্রিজ নির্মাণ, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলেই কিন্তু আমরা এই আমাদের সুন্দর পরিবেশকে বাঁচিয়ে রাখতে পারবো, তাই না? কিন্তু আমরা যদি সেটা না করে যথেচ্ছভাবে একে মিসইউজ করতে থাকি, তাহলে কিন্তু এর সুদূর প্রসারী প্রভাব আমাদের সামনে পড়বে। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? আচ্ছা, এতক্ষণে আমরা এই ভূমিধস সম্পর্কে যতটুকু বিষয় আলোচনা করলাম, ভূমিধস কিভাবে হয়, কোন কোন অঞ্চলে হয়, পৃথিবীতে কোথায় হয়, ভারতে কোথায় হয়, উদাহরণ সহযোগে সেটা তোমাদেরকে বললাম, এবং এর প্রকৃত কারণ, যেটাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা মানবিক কারণ আর একটা প্রাকৃতিক কারণ। খুব ভালো বলেছো। তো এর ফলে আর কি কি প্রভাব, ভূমিধসের ফলে কি কি পরিবেশে কি কি প্রভাব, সামাজিকভাবে মানুষের কিভাবে এর প্রভাব পড়ে, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করলাম। তো এটা তোমাদের কি করতে হবে, এই নির্দিষ্ট প্রশ্নগুলো তোমাদেরকে পাঠ্যসূচি অনুযায়ী পড়ে আসতে হবে, আলোচনা করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে প্রশ্নোত্তর পর্ব একটু জিজ্ঞাসা করব, জেনে নেব। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে আমরা এর পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।